নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের নেট পরীক্ষা সবেমাত্র শেষ হলো, বেশ কিছুদিন হলো। এখন প্রত্যেকের মধ্যে এটা চিন্তা, এক হচ্ছে রেজাল্ট কবে বেরোবে, তারপরে কাট অফ কি দাঁড়াতে পারে, এবং তার সাথে সাথে সিলেবাস বদলাবে কিনা, এটা একটা বড় চিন্তা। এবং যদি বদলায় তাহলে কবে আমরা সেটা পাবো, তাহলে আমরা কি করে প্রিপারেশন নেব, কি করে এগোবো। তো এই ধরনের নানান চিন্তা রয়েছে, এবং তার সাথে সাথে অন্যান্য অনেক পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে। ব্রেন ওদিকে ডাইভার্ট হচ্ছে, ব্রেন ওদিকে চলছে, ওই পড়াশুনো হচ্ছে। কিন্তু এবং তার সাথে সাথে যাদের ইউজিসি নেট টার্গেট করে রয়েছেন বা সেট টার্গেট করে রয়েছেন, মানে পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাইছেন, এই যে পরীক্ষা, নেট সেটের পরীক্ষাটা পার্টিকুলারলি বলছি, সেখানে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে। কেন? কারণ এখনো আপনারা এটা বুঝতে পারছেন না যে আদৌ এই সিলেবাসটাতেই পড়াশুনো করব নাকি না। তাহলে যদি এই সিলেবাসটায় পড়াশুনো করতে শুরু করে দিই, কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে সিলেবাসটা বদলে গেল, তখন কি করব? তো এই ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকের মনেই রয়েছে। অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আমি যদি আপনাদের জায়গায় নিজেকে দাঁড় করাই, তাহলে হয়তো আমার ক্ষেত্রেও এরকম খুব স্বাভাবিক এই চিন্তাগুলো আসা। তো সেক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এবার আমাদের কি করা উচিত বা কি পড়া উচিত, আদৌ কি সিলেবাস চেঞ্জ হচ্ছে, সিলেবাস কি আসবে, কবে আসবে, কি আসবে, ইত্যাদি নানান প্রশ্ন করা হয়েছে। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া তো সম্ভব নয়। আমার মনে হলো কয়েকজনের ব্রেনে যখন এই প্রশ্ন আছে, তখন আপনাদের মনেও হয়তো কোথাও না কোথাও এই প্রশ্ন থেকে যাবে। তো সেই অর্থে আমার যে ধারণা, আমার যেটা মনে হয়, আমি আমার একদম ব্যক্তিগত মতামত, আমি সেটা আপনাদেরকে একটু বলতে চাই। যদি তাতে কিছু আপনাদের উপকার হয় এবং আপনারা পড়াশোনায় ফোকাস করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে আপনারা যারা আগের বারে সিলেবাসটা দেখেছেন, অর্থাৎ এখন যে সিলেবাসটা চলছে সেটা নয়, একদম 2015, 16, 17, 18-তে যে সিলেবাসটা ছিল, সেই সময়ের সিলেবাসের সঙ্গে যদি 2018 বা 19-এর পর যে পরিবর্তন হলো এখনের সিলেবাসটা দেখেন, তাহলে আপনারা এটা দেখতে পাবেন কি কিছু কিছু মূল ফ্যাক্টর রয়েছে যেই জায়গাগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। আমি প্রত্যেক ক্লাসেই বোধহয় এই কথাটা বলি যে পরিবর্তন না হওয়ার কিছু জায়গা রয়েছে, যেখান থেকে খুব বেসিক জায়গা বাংলা সাহিত্যের, এই জায়গাগুলো পরিবর্তন করা যায় না। সত্যি কথা বলতে গেলে করলেও বা কতটা কাটাছেঁড়া করবে, কতটাই বা কি করবে। এই যে জায়গাগুলো, এগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। এই জায়গাগুলো থেকে কিন্তু আপডেট করলেও সেরকমভাবে পরিবর্তন হয়ে যাওয়ার কিছু, আপডেট তেমন আপডেট হয়ে যাওয়ার কিছু নেই যে একদম হুবহু আকাশ পাতাল সিলেবাস হয়ে গেল, আমি এতদিন এটা পড়লাম তাহলে আমি বেকার সময় নষ্ট করলাম, এরকম ভাবার। তো এই পোর্শনের মধ্যে যে জায়গাগুলো পড়ে আমার মনে হয়, এবং আপনারাও জানেন, সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্টটা, অর্থাৎ যেটা ইউনিট 1-এ রয়েছে। ঠিক আছে? সেই ইউনিট 1-এর পার্টটা আপনারা যদি আগের বারে সিলেবাসটা দেখেন, তাহলে দেখবেন ইউনিট 1-এর পার্টে কিন্তু সেরকম কোনোই পরিবর্তন হয়নি। যদি দেখে থাকেন, সেখানেও এই গ্রামার ছিল, সন্ধি সমাস বলুন, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, অন্ত বাংলার বৈশিষ্ট্য, উপভাষা, এই জায়গাগুলো না বেসিক জায়গা গ্রামারের, বাংলা গ্রামার। ছোটবেলা থেকে আমরা বাংলা গ্রামার পড়ে আসছি। পরবর্তীকালে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের গ্রামারটা ভীষণ জরুরি। যদি আমরা গ্রামারটা না জানি, তাহলে আমরা সেই ভাষাটাই হয়তো ঠিক করে বলতে পারবো না বা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না। সুতরাং যখন আমরা একজন অধ্যাপিকা বা অধ্যাপক হব, আমাদের এই বেসিক জ্ঞানটা থাকাটা খুব প্রয়োজন। সুতরাং আমাদের দেখবেন নেট সিলেবাসটা না ভীষণ উদ্দেশ্য ভিত্তিক, যে কোনো সিলেবাস ওর অবজেক্টিভসই হচ্ছে তাই। ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু গ্রামার পোর্শনটাকে আমাদের দেওয়া হয়েছে। তো অনেকেই ভাবতে পারেন যে সন্ধি সমাস প্রত্যয় এগুলো তো আমরা ছোটবেলাতেই পড়েছি, তাহলে নেটের সিলেবাসে দেওয়ার মানেটা কি? মানেটা একদমই যেটা বললাম সেটাই। তো সেই হিসাবে ভাবতে গেলে এই যে গ্রামার পোর্শনটা, এটা আপনারা পড়তে থাকতে পারেন, একদম এখান থেকে পরিবর্তন হওয়ার তেমন কিছু নেই।
এবার যদি আমি অন্য পরীক্ষার সাথে রিলেটও করি, যদি আপনার SLSTর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা পিএসসির জন্য নিচ্ছেন বা এমএসসির জন্য নিচ্ছেন, যে কোনো পরীক্ষার জন্য অনলি বাংলা সাবজেক্টের জন্য যদি আপনারা প্রিপারেশন নেন, তাহলে দেখবেন বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসেই। সুতরাং আপনারা বাংলা গ্রামারটা করুন, অর্থাৎ ইউনিট 1 যেমন পড়ছেন খুব ভালো করে পড়তে থাকুন। অনেকের ইউনিট 1-এর কিছু বই হয়তো ছিল না, কিছু বই প্রয়োজন ছিল, কোনো মতে স্টাডি ম্যাট ঘেটে হোক, মানে তাপ্তি মেরে পড়াশোনা যাকে বলে, এভাবে করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু এখন সময় রয়েছে আবার নতুন করে সেই বিষয়টাকে দেখার বা বইগুলোকে কিনে নিয়ে পড়ার। তো সেটা আপনারা করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 যে ইউনিটটা আমি বলবো সেটা ইউনিট 2। ইউনিট 2 কেন বলবো? ইউনিট 2 হচ্ছে, আমরা জানি মধ্যযুগ। এই মধ্যযুগ হচ্ছে বাংলা সাহিত্যের একটা বেসিক পোর্শন, ঠিক গ্রামারের সাথে সাথে, ঠিক আছে? মানে ওটা হচ্ছে মানে উৎস কিভাবে হচ্ছে, কিভাবে আসছে ধীরে ধীরে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের আগের বারের সিলেবাসেও ছিল, অর্থাৎ 17, 18, 19-এর আগে যে, মানে 19-এর আগে যে সিলেবাস, আমি সেটার কথা বলছি। সেখানেও কিন্তু তার সাথে যদি আপনারা এখন মেলান, তাহলে দেখবেন শ্রীকৃষ্ণ কীর্তন পুরোটা ছিল ওখানে, এখানে দেখা গেছে 4টে খণ্ড বেছে দেওয়া হয়েছে। ওখানে হয়তো মানে এখন কি করা হয়েছে, এখন যে রানিং সিলেবাসটা সেটা হচ্ছে স্পেসিফিক কিছু জায়গাগুলোকে দেয়া হয়েছে যে এই জায়গাগুলো করতে হবে, কিন্তু পুরোনো সিলেবাসটাতে আমরা দেখছি যে পুরোটাই আমাদেরকে পড়তে হতো। তাহলে আমরা কি বুঝলাম? মূল বিষয়টা কিন্তু সেরকম কিছু পরিবর্তন হলো না, নাম্বার 1। এছাড়া যদি অন্যান্য পরীক্ষার সাথে ধরি, তাহলে দেখবেন প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমাদের মধ্যযুগও রয়েছে, খেয়াল করবেন আপনারা। সেটা মঙ্গল কাব্য হোক, সেটা বৈষ্ণব পদাবলী হোক, সেটা পিএসসি হোক, SLST হোক, যে কোনো বাংলার পরীক্ষা দিতে গেলে কিন্তু আমাদের মধ্যযুগের পাঠটাও পড়তে হয়। তাহলে আমরা ইউনিট 1, ইউনিট 2 তো পড়বই, ঠিক আছে? এবং তার সাথে সাথে কি করব? তার সাথে সাথে আমাদের যে ছন্দ অলঙ্কার, ছন্দ অলঙ্কারের পার্ট যেটা রয়েছে, যেমন ধরুন ইউনিট 9, ইউনিট 9-এর ছন্দ অলঙ্কার যেটা এখন স্পেসিফিক কিছু তুলে ধরা হয়েছে, কিন্তু সেই সময় আরো এলাবোরেট করে পড়তে হতো আগের সিলেবাসে। সেই ছন্দ অলঙ্কারকে আমরা ভালো করে পড়তে পারি, ঠিক আছে? কারণ ছন্দ অলঙ্কার থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং আমরা এখন কি দেখছি, NTA কনসেপ্টের ওপর হাঁটছে আর কি রীতিমতো। মানে আমরা কতটা মুখস্থ করতে পারলাম, কতটা ছোটস্থ মুখস্থ করে গেলাম, সেটার উপর কিন্তু করছে না। যেরকম প্রশ্ন দিচ্ছে আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে কতটা আমরা বিষয়টা বুঝতে পেরেছি, এইটার ওপর কিন্তু ওরা টার্গেট করছে, এটার ওপর ওরা দেখছে। কারণ যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, কাল যখন আমরা পড়াতে যাব তখন আমরা স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না, ঠিক আছে? এবং কিছুটা ট্রিক্স খেলা, এই বিষয়গুলো কিন্তু আমাদের নেটের মূল মোটো বলতে পারি, নেট কোশ্চেন এরকম কঠিন করার বা যাই করুক না কেন তার জন্য। তো সেক্ষেত্রে ইউনিট 9 যে পোর্শনটা বলছি, সেই পোর্শনটা কিন্তু তেমন কিছু বদলানোর আছে বলে আমার মনে হয় না। আপনাদের যদি কারোর কিছু মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। এবং তার সাথে সাথে আমাদের যে ইউনিট 10 রয়েছে, অর্থাৎ আমাদের উজ্জ্বল নীলমণি রয়েছে, তারপরে ভারতীয় কাব্যতত্ত্ব রয়েছে, এই জায়গাগুলো কিন্তু অলঙ্কারবাদ, ভারতীয় কাব্যতত্ত্ব, তারপরে হচ্ছে পাশ্চাত্য কাব্যতত্ত্ব, অ্যারিস্টটলের পোয়েটিক্স, এই পোর্শন কিন্তু আমাদের আগের বারের সিলেবাসেও ছিল, এবারের সিলেবাসেও রয়েছে। তাহলে যদি আমি ইউনিট 1, ওখান থেকে ইউনিট 2 এবং ইউনিট 9 এবং ইউনিট 10 দেখুন, একটু আপনারা যদি কোশ্চেন অ্যানালাইজ করেন, আমি কিন্তু আপনাদের করিয়েছি, প্লেলিস্টে দেখতে পাবেন, আলাদা আলাদা করে রয়েছে ইউনিট 1 নিয়ে আলোচনা, 2 নিয়ে আলোচনা। সেখানে আমি বলেছি যে কোন বছর কোন কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল এবং কোন কোন টপিকের ওপর পার্টিকুলার, যেমন আমি পেপার 1 নিয়ে আলোচনা করেছি সেরকম কিন্তু করেছি, পারলে আপনারা একবার দেখে নিতে পারেন। তো মোটামুটি আমি একদম 2019-20 থেকে আলোচনা করা শুরু করেছি। আচ্ছা, এটা জানলে সুবিধা কি হবে? এটা জানলে আপনারা বুঝতে পারবেন যে ইউনিট 1 এবং ইউনিট 2 আর 9 এবং 10 যদি খুব ভালো করে পড়েন, তাহলে প্রচুর প্রশ্ন কিন্তু আপনারা অ্যাটেম্প করতে পারবেন, এবং এখান থেকে নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা খুব বেশি থাকে। মধ্যযুগ থেকে প্রতিবার 10টা থেকে 12টা তো প্রশ্ন থাকবেই থাকবে। ইউনিট 1 থেকে 5-6টা প্রশ্ন থাকে। সেখানে হচ্ছে ইউনিট 9 বিশেষ করে ছন্দ অলঙ্কার থেকে কিন্তু এখন দেখা যায় প্রচুর প্রশ্ন দেয়। কারণ দেখবেন ছন্দ বিষয়টা স্ক্যান করতে হয় আমাদের, আর হচ্ছে আমাদের বইয়ের নাম মনে রাখতে হয়,
কোন ছন্দকার কি নাম দিয়েছেন ছন্দে সেটা মনে রাখতে হয়। তার মানে একদিকে আমাদের কনসেপ্টটা জানতে হচ্ছে, আবার দেখবেন মন্তব্য যুক্তি হিসাবে দল কি, পংক্তি কি, ওর যে মানে কি বলবো কনসেপ্টটা সেটা আমাদের ক্লিয়ার থাকতে হয়, আদারওয়াইজ আমরা তার উত্তর করতে পারি না। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে আমাদের ছন্দ থাকে, আমাদের স্টুডেন্টদের পড়াতে হয়, সেক্ষেত্রে ছন্দ অলংকার এই বিষয়গুলো কিন্তু খুব একটা পরিবর্তন হওয়ার জায়গায় নেই, সেটা আপনারা করতে পারেন। নেক্সট আমি যে পার্টটা বলবো যে ইউনিট 10-এর ক্ষেত্রেও দেখবেন তাই উজ্জ্বল নীলমণি খুব একটা পরিবর্তন হয়নি আগের বারের সিলেবাসে থেকে এবার। এইবার এই 4টে ইউনিট থেকে প্রায় আমি দেখেছি যে ওদিকে যদি আমি 12টা ধরি, 12টা এখান থেকে 5-6টা প্রশ্ন, তারপরে ইউনিট 9 থেকে লাস্ট বোধহয় দেখলাম 7-8টা প্রশ্ন, এবারও বেশ প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে আপনার 10 থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে উজ্জ্বল নীলমণি। খুব কঠিন বলে আমার মনে হয় না, অনেকে খুব কঠিন মনে করেন, কিন্তু যদি একটু বিষয়টা ভালো করে পড়েন, কনসেপ্টটা ধরে ধরে পড়েন, তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা। এগুলো কিন্তু একদিকে খুব সহজ, যদি বিষয়টা বোঝা যায়, যদি ইন্টারেস্টিং লাগে, তাহলে উত্তর করা ইজি, মনে রাখার থেকে উত্তর করাটা ইজি কনসেপ্ট বুঝে। কিন্তু যদি আপনারা মুখস্থ করতে যান তাহলে এখানে সমস্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে এইগুলোই যদি আমরা করি তাহলে ওভারঅল আমরা ভাবতে গেলে 10টা করে হলেও মানে 35 থেকে 40টা প্রশ্ন ধরে নিন আপনারা, বা আমরা বলতে পারি 30 থেকে 40টা প্রশ্ন আমরা তো পাবোই এই 4টে ইউনিট থেকে, কারণ এই 4টে ইউনিট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আমি যদি 10টা করেও এভারেজ ধরি 4টে ইউনিট থেকে 40টা প্রশ্ন হয়, যদিও 10টা করে আসে না, কোনোটা থেকে দেখা যায় 8টা, কোনোটা থেকে 11টা, কোনোটা থেকে 12টা এরকম আসে, কিন্তু তবুও আমি এই 4টে ইউনিট কেন বলছি, একটা হচ্ছে এই 4টে ইউনিট পরিবর্তন হওয়ার কিছু নেই, আপনারা পড়তে পারেন বাংলার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে এই 4টে ইউনিট থেকে এখন কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বেশ কয়েক বছর ধরে। সুতরাং এই 4টে ইউনিটকে আপনারা রেডি করুন। যারা যারা এটা ভাবছেন যে সিলেবাস বদলাবে কিনা, এটা দিয়ে শুরু করুন আমি বলবো। দ্বিতীয়ত এবার সিলেবাস বদলানো নিয়ে একটু কথা বলে নিই আমি। দেখুন, যদি সিলেবাস আপডেট করে, পুরো পরিবর্তন হবে না, কিছুটা হয়তো এদিক ওদিক হবে, আপডেট করা যাকে বলে, সেটা যদি হয় তাহলে আমাদের যদি 2025-এর জুনে যদি আমাদের নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হয়, তাহলে অন্তত সিলেবাসটা আমাদেরকে 3 মাসের আগে তো দেওয়া উচিত এনটিএ। মানে এটা আমাদের সবারই, আমরা এটা মানে খুব স্বাভাবিকভাবেই বুঝবো, যদি 3 মাস আগে অন্তত সিলেবাসটা আমাদের কাছে না এসে পৌঁছয় তাহলে আমরা প্রিপারেশনটা নেব কি করে? ঠিক আছে, তাহলে যদি ধরুন আমাদের সবে পরীক্ষা শেষ হয়েছে, এখন এনটিএর কিন্তু প্রচুর কাজ। কি কাজ? এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি, তারপরে হচ্ছে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হওয়ার পরে তারপরে রেজাল্ট বেরোবে, চ্যালেঞ্জ নিয়ে ওরা এবার দেখবে যে চ্যালেঞ্জগুলো আমরা যেগুলো করেছি সেগুলো ঠিক কিনা, তাতে কিছুটা সময় যাবে, তারপরে গিয়ে রেজাল্ট বেরোবে। এবার আপনারা বলতেই পারেন যে যদি সিলেবাস আপডেট করা হয় তাহলে তো আগেই করে দিয়েছে। ঠিক, যদি আগেই করে দিয়ে থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যে। কারণ যদি অন্তত ফেব্রুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আমরা না পাই, ফেব্রুয়ারির মাসের মধ্যে, বা আমি খুব বেশি থেকে বেশি মার্চের শুরু, মানে মার্চের ফার্স্ট উইকের মধ্যে যদি নতুন আপডেটেড সিলেবাস যদি এনটিএ না দেয়, তাহলে আপনারা এটা মাথায় নিয়ে নিতে পারেন যে 2025-এর জুনে আমাদের এই সেম সিলেবাসেই আমরা পরীক্ষা দেব। কেন বলছি? এটা লজিক্যালি ভেবে বলছি, আপনারাও ভাবতে পারেন। কারণ যদি মার্চও পেরিয়ে যায়, যদি এপ্রিলে গিয়ে সিলেবাসটা আমাদেরকে দেয়, তাহলে আমাদের পড়ার সময় আর নেই। যদি জুনে ওদের পরীক্ষা নিতে হয় তাহলে কি দাঁড়িয়ে গেল? মে জুন। এপ্রিলের যদি ফার্স্ট উইকে পেলাম তাহলে মে জুন, ঠিক করে 3 মাসও আমরা পেলাম না। তাহলে এনটিএর তো একটা ভাবনা চিন্তা রয়েছে, এবং তাদের এটা ভাবা উচিত যে অন্তত স্টুডেন্টদের জন্য 3টে মাস আগে তো দেবই। এটা কিন্তু আগের বারও যখন সিলেবাসটা আপডেট করেছিল তখনও কিন্তু আমার যতদূর মনে হয় যে অন্তত 3-4 মাস আগে সিলেবাস ওরা দিয়েছিল। সুতরাং সেটা যদি করতে হয় তাহলে আপনারা সেই নিউজটা আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যেই পাবেন, বা মার্চের একদম 7 দিনের মধ্যেই পেয়ে যাবেন প্রথম। যদি সেটা হয় তাহলে আপডেট হচ্ছে, কিন্তু যতক্ষণ হচ্ছে না তাহলে ততক্ষণ আমরা এটা ভাবতেই পারি যে এই সিলেবাসই রয়েছে। তাহলে আমরা এই সিলেবাসটাই কিন্তু এখন পড়ে যাব, এই সিলেবাসটাই আছে, এটা মাথায় রেখে
তবুও যদি দোটানা থাকে, আমি ওই 4টে ইউনিট বলে দিলাম, ওই 4টে ইউনিট ভীষণ ভালো করে পড়ুন, এত ভালো করে পড়ুন যে এরপরে যখন আপনারা জানতে পারবেন যে আপডেটেড সিলেবাস হলো, তখন দেখবেন এগুলো একই রয়েছে, তখন কিন্তু আপনাদের নতুন প্রচুর কিছু পড়তে হবে, তাই না? মোটামুটি উপন্যাস কিছু বদলাতে পারে, কাব্য কবিতা বদলাতে পারে, এই জায়গাগুলো যে বদলাতে পারে এগুলো নতুন করে পড়তে হবে, তার জন্য অনেকটা সময় যাবে। তার থেকে মূল কনসেপ্টের জায়গাগুলো এখন ক্লিয়ার করে নিন, নাম্বার 1। নাম্বার 2, হয়তো আমরা দেখলাম ফেব্রুয়ারি মাসে গিয়ে যে এবারে জুনের পরীক্ষার জন্য সিলেবাস বদলালো না, একই সিলেবাস রয়ে গেল, কারণ এনটিএর এখন প্রচুর কাজ রয়েছে। পরবর্তীকালে আমরা শুনতে পাচ্ছি যে এরপর এনটিএ নেট পরীক্ষা নেবেও না, অন্য কোনো সংস্থা নেবে, সুতরাং অনেক বিষয় রয়েছে এখানে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যদি সিলেবাস দেওয়ার হয় তাহলে এর মধ্যেই দেবে, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের ফার্স্ট উইকে। যদি সেটা না করে তাহলে আশা করব আমরা সিলেবাস বদলাবে না, একদম ভেবে নিতে পারি। তখন আমাদের কি হবে দেখবেন, যখন দেখবো আর বদলাচ্ছে না, তখন যদি আমরা মানে পড়াশুনো না করেন, তাহলে তখন গিয়ে কিন্তু দেখবেন যে একদম মাথার মধ্যে বাজ পড়েছে যে এ বাবা, আমি তো ভেবেছিলাম সিলেবাস বদলাবে, তো এটা ভেবে আমি এতদিন পড়াশুনো করিনি, এখন আর 3 মাস বাকি জুনের পরীক্ষার, এখন আমি কি করব, এতটা পড়া আমি কি করে শেষ করব? তাহলে থাক গিয়ে, আমি জুনে আর পরীক্ষাটা দেব না, পরবর্তী ডিসেম্বরে দেব। তা এই ঘটনাটা মানে এটা চান্সেস খুব হাই হওয়ার, সেই হিসাবে আমি বলবো যাতে সেটা না হয়, যাতে জুনের পরীক্ষাটা ভালো করে আপনারা দিতে পারেন। এবং হতে পারে এই করতে করতে আপনারা ভাবলেন যে জুনের পরীক্ষাটা দেব না, 3 মাস পড়লেন না, পড়ে গিয়ে সিলেবাসও বদলালো না। এবার আপনারা ভাবলেন আর কি হবে, 3 মাস পর আর পরীক্ষা দিয়ে লাভ নেই, এখন তো আর 3 মাসে কিছু করতে পারবো না, তাহলে আপনি জুনের পরীক্ষাটা দিলেন না, কিন্তু দেখতে পেলেন ডিসেম্বরে সিলেবাসটা বদলে গেছে। তখন কি হলো, এই যে শেষ সুযোগটা ছিল 2025-এর জুনে, সেই সুযোগটাও কিন্তু আপনি মাটি করলেন। এটা আমার পার্সোনাল চিন্তা ভাবনা, আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত কি। তো আমি বলবো এটা করবেন না, আপনারা এটা ভাবুন, এখন সিলেবাস নিয়ে প্যানিক না করে এটা মাথায় নিন যে এই সিলেবাসই রয়েছে, এই সিলেবাসে আমি পড়বো, অন্তত আগে ওই 4টে ইউনিট আমি শেষ করি। দেখবেন ওই 4টে ইউনিট এত বড় কনসেপ্ট না, ওটা শেষ করতে করতেই আপনাদের 1 মাস চলে যাবে, এবং ততদিনে আপনারা জেনে যাবেন কি হতে চলেছে। এটা করতে পারেন। দ্বিতীয়ত, কাট অফ কি দাঁড়াতে পারে বা অ্যান্সার কি কি হতে পারে, এটা নিয়ে কিন্তু আমি দুটো ক্লাস আমি মানে আলোচনা করেছি, যে কবে নাগাদ রেজাল্ট আসতে পারে এবং অ্যান্সার কি, প্রভিশনাল অ্যান্সার কি হতে পারে এবং কাট অফ, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমরা তো আর হুবহু বলতে পারি না যেরকম হবে, তবে ট্রেন্ড অনুযায়ী যেটা হওয়ার চান্সেস আছে সেটাই বলার চেষ্টা করেছি, এটা একটা বিষয়। সেখান থেকে দেখে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ একদম শিওর শট হয়ে যেতে পারে, তাও তো খুব ভালো, আর যার মনে হচ্ছে ডাউট রয়েছে, আমি বলবো পড়তে থাকুন, সময় নষ্ট করবেন না, নাম্বার 1। আরেকটু বলে নিই, সেটা হচ্ছে পেপার 1। পেপার 1-এর ক্লাসগুলো, বিশেষ করে পেপার 1-এর যে প্রতিদিন কি কি এসেছে সেগুলো আমরা আলোচনা করেছি, আপনারা প্লে লিস্টে দেখে নেবেন। সেখানে কিন্তু দেখবেন যে আমি বলেছি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে এখন নতুন প্রশ্ন আসছে, এবং আমি ক্লাসও করাচ্ছি পেপার 1-এর সেই পার্টিকুলার টপিকগুলোর ওপর যেগুলো থেকে বাজার চলতি বইতে খুব একটা ইনফরমেশন পাওয়া যায় না, কিন্তু এনটিএ ওখান থেকেই প্রশ্ন করে। তাহলে ওই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন, এবং আপনারা নিজেরা ভালো করে পেপার 1টাও পড়তে থাকুন, কারণ পেপার 1ও কিন্তু পরিবর্তন হওয়ার তেমন কিছু নেই, আপডেট হওয়ার। কারণ দেখুন, টিচিং, রিসার্চ, টিচিংয়ে কি পরিবর্তন হবে? অবশ্যই টিচিং চ্যাপ্টারটা থাকবে, কারণ আমরা টিচার হব, আমরা প্রফেসর হব, তাই না, পরবর্তীকালে। সুতরাং টিচিংয়ের বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা কি করব? আমাদের ইউনিট মানে পেপার 1-এর বিষয়টা দেওয়ার কারণই তো তাই। ভাবতেই তো পারি যে শুধু তো বাংলাই আমরা পড়াবো গিয়ে, তাহলে কেন আমাদের পেপার 1টা রয়েছে? পেপার 1টা ওই কারণেই রয়েছে যাতে আমরা পরবর্তীকালে গবেষক হব, রিসার্চের বিষয়টা অন্তত প্রাথমিক ধারণাটা আমাদের থাকে, আমাদের যেন টিচিংয়ের প্রাথমিক ধারণা থাকে। আইসিটির ধারণা থাকলে আমাদের পরবর্তীকালে ক্লাসরুমে গিয়ে বোঝাতে, পড়াতে, ক্লাস করাতে সুবিধে হবে, ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব ভালো করে বুঝতে পারবো। তো এই জায়গাগুলো খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, তাই পেপার 1 খুব ভালো করে পড়তে থাকুন, যা যা রয়েছে সিলেবাসে পড়ুন। তার সাথে সাথে পেপার 2 তো আমি বলেই দিলাম, এবং আপনারা এখন এটাই মাথায় রাখুন যে পরিবর্তন হচ্ছে না। থার্ড যে পোর্শনটা আপনারা করবেন সেটা হচ্ছে, আপনারা অন্তত যে পরীক্ষা দিয়েছেন, আমি বলেছিলাম যে আপনারা করুন, কি বলে, কি কি ভুল করেছেন, কোন কোন কনসেপ্ট ভুল করেছেন। যেমন ধরুন আগের বার পরীক্ষা দিয়েছেন,
পরীক্ষা দিয়ে আপনারা দেখলেন যে উপভাষা থেকে প্রশ্ন ছিল, আচ্ছা বিদেশি শব্দ থেকে প্রশ্ন ছিল, আমি ইউনিট 1-এর কথা বলছি, এগুলো থেকে প্রশ্ন ছিল। তো আমি বিদেশি শব্দের ওই পোর্শনটা ভুল করেছি, তার মানে আমাকে বিদেশি শব্দ যেগুলো রয়েছে সেই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। আমি হয়তো দেখলাম আমি উপভাষা থেকে ঠিক করেছি, আচ্ছা তারপরে দেখলাম উপভাষারই অন্য একটা কনসেপ্ট আমি ভুল করেছি, যেমন রাঢ়ী, পশ্চিম রাঢ়ী, পূর্বী রাঢ়ী, এখান থেকে হয়তো কিছু দিয়েছিল আমি ভুল করেছি, নর্মালি উপভাষার কোশ্চেন আমি ঠিক করেছি। তারপরে দেখলাম ধরুন প্রাচীন বাংলা, এর যে বৈশিষ্ট্য বা যা কিছু রয়েছে কোনটা কোনটা শুদ্ধ দিয়েছে, আমি কিন্তু অনুমান করে বলছি, এরকম মানে কোনো আমি ভেবে বলছি না, কি অনুমানে বলছি যে এরকম ধরনের প্রশ্ন আসে, তাহলে আপনারা কিভাবে করবেন, কিভাবে এখন নিজেকে তৈরি করবেন। তাহলে আপনারা কি করলেন, যেগুলো ভুল করেছেন, যে ইউনিট 1-এ আমি 6টা প্রশ্ন এসেছিল, আমি তার মধ্যে 4টে ভুল করেছি, 4টে কোন কোন টপিক থেকে ভুল করেছি টপিকগুলো লিখে রাখলেন। হ্যাঁ, লিখে রেখে দিয়ে আবার ধরুন যারা আগের বারের পরীক্ষা দিয়েছেন, এরকমভাবে যে কটা পরীক্ষা আপনারা নেটে দিয়েছেন সব কটার প্রশ্নপত্র নিশ্চয়ই আপনারা পেয়েছেন, এবং আপনারা যখন অ্যান্সার কি মেলাচ্ছেন তখনই দেখতে পাচ্ছেন কোনগুলো ঠিক করেছেন কোনগুলো ভুল করেছেন। আমি বলবো সেই কনসেপ্টগুলোকে লিখে রাখুন, যে ইউনিট 1 থেকে এই 6টা কনসেপ্ট লিখে রাখুন, এই 6টা কনসেপ্ট থেকে প্রশ্ন ছিল, তার মধ্যে আমি ভুল করেছি কোনগুলো ছোট্ট করে ক্রস দিয়ে রাখুন, এই 4টে পোর্শন থেকে আমি ভুল করেছি। কেন আমি বলছি, আমার বলার এটা উদ্দেশ্য হচ্ছে আপনি এরপর কি করবেন, ওই যেগুলো ভুল করেছেন না, বিশেষ করে ইউনিট 1, ইউনিট 2 এবং প্রত্যেকটা ইউনিট, বিশেষ করে এখন যদি আপনারা বলেন তাহলে ইউনিট 1, ইউনিট 2, 9 এবং 10 প্রচুর পরীক্ষা যারা যারা দিয়েছেন বা যা যা কোশ্চেন এসছে মোটামুটি আপনাদের কাছে থাকবে, সেইগুলো আপনারা দেখে নিন কোনগুলো ভুল করেছেন, ভুল জায়গাগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। কিভাবে, ওই কনসেপ্টটা আবার পড়ুন। ধরুন অলংকার, আপনি বিরোধাভাস অলংকার থেকে ভুল করেছেন, ঠিক আছে, তাহলে আপনি টিক দিয়ে রাখলেন, বিরোধাভাস মানে কেটে রাখলেন, বিরোধাভাস অলংকারকে আপনাকে করতে হবে, নতুন করে পড়তে হবে, ঠিক আছে। আবার আপনি বইটা খুলে খুব ভালো করে বিরোধাভাস অলংকার পড়লেন এবং তার উপর থেকে দেখলেন কি কি প্রশ্ন এসেছে এবং ওগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করলেন, বাজার চলতি বই থেকে হোক, যে কোনো জায়গায় মক টেস্ট দিয়ে হোক, স্টাডি ম্যাটে যদি কিছু থাকে, যে যেখানে কোচিংয়ে পড়েন যাই করেন না কেন, এইভাবে যদি আপনারা এগোন আমার মনে হয় তাহলে আপনাদের কি হবে, মানে আমরা কি করি, ভুলটা যাচাই করি না, আমরা গড়গড় করে পড়তে থাকি তো পড়তেই থাকি, রিভিশন দিতে থাকি তো রিভিশন দিতেই থাকি, কিন্তু আমাদের যে মেন জায়গাটা গড়বড় রয়ে গেছে, যেখানটা খুদ রয়ে গেছে বা ছিদ্র রয়ে গেছে, সেই ছিদ্রকে যদি আমরা না ভরাট করি তাহলে তো কখনোই হবে না, মানে সেই লিক বা সেই ছিদ্রটা থেকেই যাবে, তাই না। সুতরাং সেটা করার একমাত্র উপায় হচ্ছে ভুল পোর্শনগুলোকে আপনারা লিখুন, কোনগুলো ভুল করেছেন সেই কনসেপ্টগুলোকে পড়তে থাকুন। এখন যদি আপনাদের সিলেবাস নিয়ে খুব চিন্তিত হন তাহলে আমি বলবো অন্তত এই 4টে ইউনিট করুন, 1, 2, 9, 10 বাংলার ক্ষেত্রে বলছি। সেম ভাবে পেপার 1-এও আপনারা চেষ্টা করুন যে কোন জায়গাটা আমার দুর্বলতা রয়েছে, আমি কি ম্যালওয়্যারের জায়গাটা বুঝছি না আইসিটির, নাকি আমি টিচিংয়ের নর্ম রেফারেন্স টেস্ট যেগুলো রয়েছে আর কি, তারপরে ক্রাইটেরিয়ান টেস্ট, এই জায়গাগুলো কি বুঝতে পারছি না, কোন পার্টিকুলার জায়গাগুলো আমার ভুল যাচ্ছে পরীক্ষায়, ঠিক আছে, সেটা দেখুন, দেখে ওই জায়গাগুলোকে লিখুন, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করুন, যদি বাজার চলতি বইতে ওগুলো পান পড়ুন, আপনারা গুগল ঘাঁটতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে, আমি যতগুলো ক্লাস করাচ্ছি আপনারা দেখতে পারেন প্রয়োজন মনে হলে। এইভাবে করে করে আপনারা আস্তে আস্তে তৈরি হন, যেন পরবর্তীকালে 2025-এর জুনের যে পরীক্ষাটা আসতে চলেছে এক চান্সেই আপনারা ক্র্যাক করতে পারেন। সেটা যারা প্রথমবার নেট দিতে বসছেন তাদের ক্ষেত্রে তো আমি বলবো না যে আপনারা ভুলটা বার করবেন, কারণ ভুল বার করার কিছু নেই, তারা নতুন পড়ছে, কিন্তু যারা অলরেডি একটা কি দুটো পরীক্ষা দিয়েছেন এবং বারবার দিচ্ছেন নেট কিন্তু পাস করতে পারছেন না, তাদের আমি বলবো এই প্রসেসটায় চলুন, তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন। কারণ কি হবে, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা এখানে আমি ভুল ছিলাম, এবার আমি বুঝতে পারলাম, তাহলে এই মানে বোধগম্য বোধটা হওয়াটা খুব প্রয়োজন, এটা আমি বলবো। তো এটাই, আর বেশি কথা না বাড়ি এটুকুই বলার যে প্যানিক করবেন না, যা হবে হবে, ওটা ভেবে লাভ নেই, কারণ পরীক্ষা দেওয়ার কাজটা আপনার ছিল, পরীক্ষা দেওয়ার আগ অবধি আপনার চিন্তা ভাবনা করাটা ঠিক ছিল, কিন্তু পরীক্ষা দিয়ে দেওয়ার পরে এখন কি হলো এটা ভাবনার দায়িত্ব আপনারা নয়, আপনার এখন নতুন সামনের দিকে এগোতে হবে, এবং তার জন্য আমি যেভাবে বললাম আপনারা ভিডিওটা পুরোটা শুনবেন, শুনে আপনারা নিজের মতন করে
বুঝে যদি মনে হয় যে আমার কথাগুলো কাজের এবং কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই এগুলোকে করবেন। আমার মনে হয় আপনারা উপকার পাবেন। এবং সিলেবাস কি হবে না হবে সেই নিয়ে চিন্তা করবেন না। সামনে যে সিলেবাস যদি আসতে থাকে, মানে যদি আসে আপডেটেড সিলেবাস আদৌ, অবশ্যই তো আমরা প্রত্যেকেই জানতে পারবো, অফিসিয়াল ওয়েবসাইটে পাবো। এবং সব থেকে বড় কথা না, অনেকে অনেক কথা বলছে যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এই হয়ে গেছে। এইসব গুজবে কান দেবেন না, কারণ যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন আপনারা সিলেবাসটা এসছে, তার আগে অবধি বিশ্বাস করবেন না। কারণ ওইভাবে আমাদের ব্রেনের মধ্যে একটা ভুল ধারণা দোলাচলতা চলার ফলে আমরা কিন্তু পড়াশোনা এগোতে পারবো না। তাহলে সেটা আপনারা করবেন না। অফিসিয়াল নিউজ হিসাবে যখন আসবে, নোটিফিকেশন আসবে, তখন আমরা প্রত্যেকেই জানতে পারবো। ঠিক আছে? তাহলে এইভাবে খুব ভালো করে পড়াশোনা করুন। আর আমি বলবো, অনেকেই আমি দেখতে পাচ্ছি এখন ক্লাস করছেন না, ভাবছেন পরীক্ষা হয়ে গেছে কি দরকার, এটা কিন্তু করবেন না। কারণ যদি আপনারা ভাবুন সিলেবাসটা আপডেট হয়, তাহলে নতুন অনেক কিছু কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তাহলে যেই কনসেপ্টগুলো বদলাতে পারে না, সেই কনসেপ্টগুলো এখনই ক্লিয়ার করার চেষ্টা করুন। আমার মনে হয় না কেউ এই 4টে ইউনিটে বা পেপার 1-এ 100 নাম্বার পেতে পারেন। মানে পেপার 1-এ যদি প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকে খুব খুব পারদর্শী বলে সব জানি, এরকম সব জানতা কেউই আছে বলে আমার মনে হয় না। ঠিক তেমনিভাবে পেপার 2 এর ক্ষেত্রেও তাই নিজেদের ভুল দিকগুলো খুঁজে বার করুন এবং সেগুলোকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। আর আমাকে যদি কোনো প্রয়োজন হয়, কোনো দিক পড়াতে হয় বা কোনো বিষয় বোঝাতে হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি পারি অবশ্যই সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।